হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএম একাডেমি। আজ আমরা আলোচনা করব পারমাণবিক যে গঠন আমরা পড়ছি বা অ্যাটমিক স্ট্রাকচার, তার মধ্যে যে পার্টটা রয়েছে অ্যাটমিক স্পেকট্রাম, বা এটাকে আমরা বলতে পারি পারমাণবিক বর্ণালী। এটা সম্পর্কে আমরা আলোচনা করব। তো প্রথমেই আসি যে বর্ণালী বা স্পেকট্রাম কাকে বলে। দেখো, বর্ণালী আমরা ক্লাস 10-এ যখন আমরা লাইট পড়েছিলাম তখন আমরা অলরেডি পড়েছি যে তখন আমরা দেখেছিলাম যে প্রিজম থেকে যে লাইটগুলো বেরিয়ে আসে, সাদা আলো যখন প্রিজমের মধ্যে ফেলা হয় তখন সেটা বেরিয়ে এসে 7টা বর্ণের আলোতে ভেঙে যায় এবং সেটাকে যখন কোনো একটা পর্দাতে ফেলা হয় তখন বর্ণালী বা স্পেকট্রাম তৈরি হয়। তো এখানে আমরা যে স্পেকট্রামটা পাবো, অর্থাৎ অ্যাটমের ক্ষেত্রে যে স্পেকট্রামগুলো পাবো, সেই স্পেকট্রামগুলো সম্পর্কে আমরা একটু ডিসকাস করব। তো এখানে কি করা হয়, এখানে একটা টিউব নেওয়া হয়, হয়েছে? ধরো একটা টিউব নেওয়া হলো। এই যে টিউবটা, এই টিউবের ভেতরে কতগুলো গ্যাসীয় কণা রাখা হলো, ঠিক আছে? যে কোনো গ্যাস মনে করো রাখা হলো, হাইড্রোজেন হতে পারে বা অন্য যা কিছু হতে পারে। এবার যদি এই টিউবটাকে নিচ থেকে হিট দেওয়া হয় তাহলে কি ঘটনাটা ঘটে, তাহলে যদি আমরা সামনে কোনো পর্দা রাখি তখন এখানে পার্টিকুলার কতগুলো রে তৈরি হয় বা আলোকরশ্মি তৈরি হয়, ঠিক আছে? তো সেগুলো কালার কীরকম হতে পারে, ধরো মনে করো, এটা জাস্ট এক্সাম্পলের জন্য বলছি, ধরো এটা ভায়োলেট, হ্যাঁ, আচ্ছা এটা মনে করো ব্লু, এটা মনে করো গ্রিন, এরকম মনে করো 3টে কালার তৈরি হলো। আবার কিছু ক্ষেত্রে ধরো গ্যাসটাকে আমরা চেঞ্জ করে দিলাম, তখন হয়তো দেখা গেল গ্রিনটা দেখা গেল না, শুধু ভায়োলেট আর ব্লু দেখা গেল। এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, প্রতিটা রের মাঝখানে দেখো একটা গ্যাপ মেনটেন হচ্ছে। দেখো প্রত্যেকটার মাঝে একটা করে গ্যাপ আছে। 2 নম্বর হচ্ছে প্রত্যেকটা দেখো লাইন এক একটা লাইনের মতো দেখতে। তাই এই যে বর্ণালীটা, এই বর্ণালীটার আমরা অপর একটা নাম বলতে পারি, সেটা হচ্ছে বিচ্ছিন্ন বর্ণালী, বা বলতে পারি আমরা রেখা বর্ণালী, ঠিক আছে? হয় এটাকে আমরা বিচ্ছিন্ন বর্ণালী বলবো, তা না হলে আমরা এটাকে রেখা বর্ণালী বলতে পারবো, ঠিক আছে? তো এই যে পার্টিকুলার রেগুলো পাঠানো হচ্ছে, মানে রেগুলো আমরা এখানে পর্দাতে পাচ্ছি, এর নির্দিষ্ট নির্দিষ্ট কালার হচ্ছে, বা এই যে বর্ণালীগুলো আমরা পাচ্ছি সেগুলো কেন রেখা বর্ণালী হচ্ছে, সমস্ত ধরনের কালার আমরা কেন এখানে পাচ্ছি না, সেটা বোঝার জন্য জাস্ট আমরা যদি একটু কল্পনা করি, ধরো এই মাঝখানে আছে নিউক্লিয়াস এবং এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে আমাদের ইলেকট্রনগুলো রোটেট করছে, বেশ। এবং এই নিউক্লিয়াসে ধরো একটা ইলেকট্রন আছে ফার্স্ট এনার্জি লেভেলে, এটা মনে করো প্রথম শক্তিস্তর, এটা দ্বিতীয়, এটা মনে করো তৃতীয়। এবার এটাকে যখন আমরা বাইরে থেকে হিট দেবো, হিট দেওয়া মানে বাইরে থেকে শক্তি দেওয়া, অর্থাৎ বাইরে থেকে শক্তি যখন দেওয়া হবে তখন ইলেকট্রনগুলো কি করবে, এনার্জি গেইন করবে এবং দেখা যাবে হয়তো প্রথম থেকে মনে করো তৃতীয়তে এসে পৌঁছালো। কিন্তু এখানে একটা জিনিস আমাদের ভাবতে হবে যে প্রথমের থেকে তৃতীয়তে যেহেতু শক্তি বেশি, আমরা আগের ভিডিওতে দেখেছি যে যত আমরা উপরের দিকে যাব তত কি হবে, এনার্জির মানটা বাড়তে থাকবে। যেমন একদম প্রথম কক্ষপথের এনার্জি হচ্ছে -13.6 ইলেকট্রন ভোল্ট, তারপরে সেকেন্ড যেটা সেটা হচ্ছে -3.4 ইলেকট্রন ভোল্ট, এবং আমরা যখন লাস্টে যাব তখন সেটা হবে -1.51 ইলেকট্রন ভোল্ট। এইভাবে আস্তে আস্তে বাড়তে থাকবে। তো এই যে শক্তি বাড়ছে, অর্থাৎ নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে ইলেকট্রনটা পৌঁছালো, এতটা অবধি তো ঠিক আছে, কিন্তু ইলেকট্রনটা কিন্তু এখানে যে স্থায়ী হয় না, সে কি করে, সে সেখান থেকে আবার পুনরায় আগের অবস্থানে ফিরে আসতে চাই। এটা দেখবে বাস্তবে আমাদের ক্ষেত্রেও প্রযোজ্য। আমরা দেখবে যত নিচে থাকি বা নিচু লেভেলে থাকি তত আমরা দেখবে বেশি স্টেবল থাকি। যেমন আমাদেরকে যদি বলা হয় যে একটা গাছের নিচে দাঁড়ালে আমরা বেশি সুস্থিত থাকবো নাকি গাছের ওপরে চাপলে আমরা বেশি সুস্থির অবস্থাতে থাকবো, তো জেনারেলি কি হবে, যত আমরা গাছের উপরে যদি থাকি তাহলে আমাদের মনের মধ্যে কিন্তু একটা দেখবে নার্ভাসনেস কাজ করবে। ঠিক তেমনি এনার্জি ইলেকট্রনগুলোর ক্ষেত্রেও ঠিক হয়, যত এনার্জি বেশি হবে বা যত সেটা উচ্চ শক্তি স্তরে পৌঁছাবে তত সেখানে সেটা অস্থির বা আনস্টেবল হয়ে যায়। তাই সেটা সবসময় আবার পুনরায় তার নিচু এনার্জি স্তর বা নিম্ন শক্তি স্তরে ফিরে আসতে চায়। কিন্তু যখন ফিরে আসবে ইলেকট্রনগুলো, তখন কিভাবে ফিরে আসবে, তখন সে শক্তি বর্জনের মাধ্যমে ফিরে আসবে। তাহলে যখন ইলেকট্রনগুলো এই তৃতীয় থেকে আবার প্রথম শক্তি স্তরে ফিরে আসছে বা উচ্চ থেকে নিম্ন শক্তি স্তরে ফিরে আসছে,
তখন সেগুলো কি করবে, শক্তি বিকিরণ করবে। আর এই যে শক্তি বিকিরণটা হচ্ছে, এই শক্তি বিকিরণটা কি আকারে করবে, তরঙ্গ দৈর্ঘ্য আকারে, বা কখনো কখনো লাইটের আকারে, কখনো কখনো আমরা বলতে পারি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আকারে, বা আমরা এটাকে বলতে পারি তরঙ্গ দৈর্ঘ্য আকারে বলতে পারি, কিংবা বলতে পারি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আকারে। অর্থাৎ এটা তরঙ্গ দৈর্ঘ্য আকারে নিম্ন শক্তি স্তরে ফিরে আসতে পারে, বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ আকারে ফিরে আসতে পারে। এবং এর ফলেই যে স্পেকট্রামটা পাবো বা বর্ণালীটা পাবো, সেই বর্ণালীটাই আমরা এখানে ডিসকাস করেছি। তো এখানে দেখো, এখানে এই যে বর্ণালীটা তৈরি হলো, যেহেতু শক্তি নিঃশেষণ বা শক্তি এমিশনের মাধ্যমে বের হলো, সেই জন্য এটাকে আমরা বলতে পারি এমিশন স্পেকট্রাম, বা এর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে নিঃশেষণ বর্ণালী। কারণ এখানে শক্তি ত্যাগ করছে। যখন শক্তি গ্রহণ করবে সেটাকে আমরা বলবো অ্যাবজর্পশন বা শোষণ বর্ণালী, যখন শক্তি বিকিরণ করবে তখন সেটাকে আমরা বলবো এমিশন বা নিঃশেষণ বর্ণালী। ক্লিয়ার এতটা অবধি? এখন আমাদের প্রশ্ন হচ্ছে, তাহলে কেন এই কয়েকটা পার্টিকুলার আমরা এখানে কালার দেখতে পাবো, বা পার্টিকুলার কতগুলো রে আমরা এখানে দেখতে পাবো বা রশ্মি দেখতে পাবো, ঠিক আছে, বাকি সমস্ত রশ্মিগুলো কেন পাবো না? দেখো, এর কারণ হচ্ছে প্রত্যেকটা ইলেকট্রন এর এনার্জি কিন্তু নির্দিষ্ট। তাহলে যেহেতু প্রত্যেকটা ইলেকট্রনের এনার্জি নির্দিষ্ট, তাই সেটা যে কোনো শক্তিস্তরই থেকেই পুরনো শক্তিস্তরে বা প্রথম শক্তিস্তরে ফিরে আসুক না কেন, ঠিক আছে, সেটা কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ শক্তি সবসময় সে বর্জন করবে। তাই যেহেতু সে সমস্ত ধরনের এনার্জি বর্জন করছে না, বা এখানে সমস্ত ধরনের শক্তিস্তর আমরা পাচ্ছি না, তাই সেখানে সে সমস্ত ধরনের তরঙ্গ সে বিকিরণ করতে পারবে না। তাই সমস্ত ধরনের লাইন কিন্তু বাস্তবে দেখা যাবে না, তাই কন্টিনিউয়াস স্পেকট্রাম হবে না। এখানে যে বর্ণালীটা হবে সেটা হচ্ছে বিচ্ছিন্ন বর্ণালী। তাহলে এই জিনিসটাকে আমরা একটু নিজেরা লিখতে পারি, বা আমার কথাটা যেটা বললাম সেটাকে তোমরা একটু নিজের ভাষায় যেটা শুনলে ভিডিওটা পজ করে একটু নিজেরাও লিখে নিতে পারো, যে কারণ হচ্ছে এখানে যেহেতু সব এনার্জি লেভেল মানে হচ্ছে শক্তি স্তর নেই। দেখো, সমস্ত শক্তি স্তর নেই, কোনোটা হচ্ছে -13.6, তারপরে দেখো -3.4 চলে গেছি, তারপর -1.51, অর্থাৎ সমস্ত শক্তি স্তর কিন্তু আমরা এখানে পাচ্ছি না। যেহেতু নেই, তার জন্য কি হবে, তাই এখানে সব রকম তরঙ্গ, সব রকম তরঙ্গ বলতে বোঝাচ্ছে সমস্ত তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট তরঙ্গ তৈরি হবে না। ঠিক আছে, বেশ, তাহলে এখানে আমরা লিখব যে কিছু মাত্র বা কিছু নির্দিষ্ট এনার্জি বিশিষ্ট তরঙ্গই এখানে তৈরি হবে, অর্থাৎ সমস্ত ধরনের তরঙ্গ আমরা এখানে পেলাম না। ক্লিয়ার? বেশ, তাই এখানে বিচ্ছিন্ন বর্ণালী অর্থাৎ রেখা বর্ণালী তৈরি হয়। কোনটা হয় না? কন্টিনিউয়াস বা অবিচ্ছিন্ন বর্ণালী তৈরি হয় না। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। ক্লিয়ার? বেশ, এখন আমরা দেখব এবারে কতকগুলো ক্যালকুলেশন করব, যে তাহলে যখন কোনো একটা ইলেকট্রন ধরো এই 3 নাম্বার থেকে 1-এ, বা কখনো 2 নাম্বার থেকে 1-এ, বা 3 নাম্বার থেকে 2-এ যখন ইলেকট্রনগুলো আসবে, তখন তার এই যে একটা কথা বললাম শক্তিটা বিকিরণ করবে তরঙ্গদৈর্ঘ্য আকারে, তাহলে সে কতটা তরঙ্গদৈর্ঘ্য বিকিরণ করবে বা তার তরঙ্গদৈর্ঘ্যের মানটা কত হবে, সেক্ষেত্রে সেই তরঙ্গদৈর্ঘ্যের মানগুলো আমরা এবার ক্যালকুলেশন করব। তার জন্য নির্দিষ্ট কিছু ফর্মুলা দেখব, এবং পরপর যে গ্যাপগুলো, সেই গ্যাপের যে এনার্জি
লেভেলের যে ডিফারেন্স বা শক্তির যে পার্থক্য, সেই পার্থক্যগুলো সম্পর্কে আমরা একটু ডিসকাস করব। তো এটা মুছে দিই তাহলে। বেশ, তাহলে আমরা অ্যাটমিক স্পেকট্রাম বা পারমাণবিক বর্ণালী দেখতে পেলাম যে এখানে রেখা বর্ণালী বা বিচ্ছিন্ন বর্ণালী তৈরি হয়, এখানে কিন্তু কন্টিনিউয়াস স্পেকট্রাম তৈরি হয় না। ঠিক আছে, বেশ, এবার মনে করো একটা কোশ্চেন দেওয়া আছে যে হাইড্রোজেন পরমাণুর কোনো একটি ইলেকট্রন, হাইড্রোজেন পরমাণুর একটি ইলেকট্রন মনে করো n সমান 2 থেকে n সমান 1 শক্তি স্তরে এলো। ঠিক আছে, কথা থেকে কথাই n সমান 2 থেকে n সমান 1-এ মনে করো এলো। তাহলে এনার্জির পার্থক্য বের করো এবং তরঙ্গ দৈর্ঘ্যের মান বের করো। তাহলে শক্তি পার্থক্য এবং তরঙ্গ দৈর্ঘ্য কত হবে নির্ণয় করো। এটি মনে করো দেওয়া আছে। ক্লিয়ার? বেশ, তো প্রথমেই শক্তির যে পার্থক্য, সেই শক্তির পার্থক্যটাকে আমরা কিভাবে বের করব? ডেল্টা ই, তাই তো? ডেল্টা ই সমান হবে E2 মাইনাস E1, কারণ আমরা জানি যে E2টা যেটা সেটা হচ্ছে উচ্চ শক্তি স্তরের এনার্জি আর E1টা হচ্ছে নিম্ন শক্তি স্তরের এনার্জি। তাহলে ছবিটা আমাদের ঠিক এরকম দাঁড়াবে। এটা মনে করো 1 নম্বর শক্তি স্তর, এটা মনে করো 2 নম্বর শক্তি স্তর। এখানকার এনার্জি E1, এটার এনার্জি E2। এখন ইলেকট্রনটা এই 2 নাম্বার থেকে 1 নম্বরে ফিরতে চাইছে। হিট দেওয়ার ফলে 1 থেকে 2-এ গিয়েছিল, কিন্তু যাওয়ার পর সে শক্তি অটোমেটিক বিকিরণ করবে, নিজে প্রাথমিক সুস্থিত অবস্থায় ফিরে আসতে চাইবে এবং তার যে শক্তি পার্থক্যটা হবে দুটোর মধ্যে সেটা আমরা ক্যালকুলেট করব। তো দেখো এই E2 বা E1, এই যে এনার্জির যে রাশিমালা, এই এনার্জির রাশিমালাটা আমরা আগের দিন কিন্তু অলরেডি বের করেছি। সেখানে আমরা দেখেছিলাম যে তার মান হবে কত? -13.6 ইন্টু z² বাই n²। দেখো এটা আমরা কিন্তু আগের দিন বের করেছি, হয়েছে? বেশ, মাইনাস এটার বের করবো এবার। তাহলে এটা দেখো মাইনাস, এটাকে মনে করো ব্যাকেট দিয়ে দিলাম, -13.6 ইন্টু z² বাই n²। ক্লিয়ার? এটাকে আমরা n2 লিখলাম, এটাকে n1 লিখলাম, হয়েছে? তাহলে -13.6 ইন্টু জেড মানে পারমাণবিক সংখ্যা। আমরা জানি যে হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে পারমাণবিক সংখ্যা হচ্ছে 1, তাহলে জেডের জায়গায় 1 লিখলাম, 1² মানে 1ই হবে। এবার হচ্ছে n2টা কত? দেখো 2 নম্বর শক্তি স্তর, তাই তো? তাহলে 2 নম্বর শক্তি স্তর বলতে আমরা এখানে লিখতেই পারবো যে 2a², হয়েছে? বেশ, এবার এখানটাতে আসি। এখানটা কি হবে? এখানের যে ভ্যালুয়েশনটা আমাদের দাঁড়াবে সেটা দাঁড়াচ্ছে আমাদের মাইনাসে মাইনাসে কত হবে? প্লাস হয়ে যাবে, হয়েছে? বেশ, 13.6 ইন্টু z² মানে কত? এখানেও 1, জেড মানে 1, তাহলে 1² মানে 1। এনটা কত? n1টাও হচ্ছে 1² মানে 1। তাহলে আমাদের দাঁড়ালো কি? -3.4 প্লাস 13.6 অর্থাৎ প্লাস 10.2 ইলেকট্রন ভোল্ট। অর্থাৎ দুটোর মধ্যে শক্তির পার্থক্য হবে 10.2 ইলেকট্রন ভোল্ট। এটা তোমাদের একটু ফর্মুলাটা এঁকে দেখালাম বা করে দেখালাম। আগের দিনই আমরা দেখতে পেয়েছিলাম যে প্রথম কার্ডটা 13.6 হয় মাইনাস, একটু আগেই আমরা বললাম, তারপর একটা -3.4 হয়, ঠিক আছে? তারপর একটা -1.51 হয়। কিভাবে হয়? এইখান থেকে ক্যালকুলেশন করে হয়। তো আমরা ডাইরেক্ট এই দুটো লাইন বাদ দিয়ে ডাইরেক্টও তোমাদের বলে দিতে পারতাম যে কত হবে, এইটা মাইনাস এইটা, অর্থাৎ 10.2 ইলেকট্রন ভোল্ট। ক্লিয়ার? বেশ, এবার যদি আমাদের ধরো n সমান 3 থেকে 1-এ দিত তাহলেও কোনো ব্যাপার নেই, আমরা এখানে কি করতাম? এখানে 3 বসাতাম, তাহলে 3² মানে 9 হতো, এখানে মানটা বসাতাম, এখানে বসাতাম, ক্যালকুলেট করে ফেলতাম। যাই দেখ না কেন আমরা কিন্তু ক্যালকুলেশনটা করতে পারতাম। এবারে হচ্ছে
আমরা এখান থেকে তরঙ্গ দৈর্ঘ্যের যে মানটা বা ল্যামডার যে মানটা সেটা আমরা বের করব। তো এক্ষেত্রে আমরা প্রত্যেকেই জানি যে শক্তির সাথে তরঙ্গ দৈর্ঘ্যের যে সম্পর্ক সেটা হচ্ছে ডেল্টা ই সমান এইচ সি বাই ল্যামডা। এই সূত্রটা একটু খেয়াল রেখে দাও। হয়েছে, ই সমান এইচ সি বাই ল্যামডা এটা আমরা জানি, এখান থেকে ডেল্টা ই সমান হচ্ছে এইচ সি বাই ল্যামডা, এটা আমরা লিখলাম। হয়েছে, তো এখন এই ই সমান বা ডেল্টা ই সমান এইচ সি বাই ল্যামডা যে ভ্যালুটা, এই এইচ সি এর ভ্যালু হচ্ছে 12,375 বাই ল্যামডা, এটা হচ্ছে এর ভ্যালু, যেখানে ল্যামডা মানে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এখানে ল্যামডা মানে কি, ল্যামডা সমান হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এখন প্রশ্ন আসবে যে এইচ এর মানটা আমরা পেলাম কিভাবে। দেখো, ডেল্টা ই সমান আগে বসিয়ে দিই 10.2, এই মাত্র ক্যালকুলেট করে বের করলাম, 10.2 ইলেকট্রন ভোল্ট বের হলো। এইচের মানটা হচ্ছে কত, জুলস, তোমার হচ্ছে জুলস কনস্ট্যান্ট, তাই তো, প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট 6.627 ইন্টু 10⁻³ জুল সেকেন্ড। হয়েছে, বেশ। আর এর মানটা কত হবে, 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড, এটাও আমরা জানি। আর নিচে পড়ে রইল ল্যামডা। এখন এই দুটোকে গুণ করলে আমাদের আসে 12,375, এই মানটা আমাদের আসবে। হয়েছে, তো শেষমেশ আমরা একবারে লিখতে পারি যে এখান থেকে পুরো যে মানটা আসবে ল্যামডা সমান 12,375 বাই নিচে রইল তাহলে 10.2 এত অ্যাংস্ট্রম, এই মানটা আমরা খেয়াল রাখবো। ক্লিয়ার? বেশ, তাহলে দেখো এই শক্তিটা আমরা শক্তি পার্থক্য পেয়ে গেছি 10.2 ইলেকট্রন ভোল্ট এবং তরঙ্গ দৈর্ঘ্য পেয়ে গেলাম 12,375 বাই 10.2 অ্যাংস্ট্রম, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এখন মনে করো আমাদের যে কোনো শক্তিস্তর থেকে যে কোনো শক্তিস্তরে জাম্প করার পর এন থেকে 2, এন সমান 2 থেকে এন সমান 1-এ হোক বা 3 থেকে 1-এ হোক বা 4 থেকে 1-এ হোক, সেক্ষেত্রে যদি এনার্জির পার্থক্যটা না দিয়ে দেয় বা শক্তি পার্থক্যটা না দিয়ে দেয়, তখন আমাদের কি হবে, তখন আমাদের কিন্তু ক্যালকুলেট করাটা একটু কঠিন হয়ে দাঁড়াবে। ঠিক আছে, তখন সেক্ষেত্রে আমরা একটা জেনারেলাইজড ফর্মুলা বা ডেরিভেশন আমরা এখান থেকে বের করব এবং সেই সূত্রের সাহায্যে আমরা তারপর থেকে খুব সহজেই মানগুলোকে বের করতে পারবো। তাহলে আমরা এটা একটু মুছি। এবারে ধরো কোনো একটা ইলেকট্রন আমরা n সমান 2 থেকে n সমান 1-এ আমরা নিয়ে এলাম, অর্থাৎ আমরা বলতে পারি দ্বিতীয় শক্তিস্তর থেকে প্রথম শক্তিস্তরে নিয়ে এলাম। তাহলে যদি ইলেকট্রন n সমান 2 থেকে n সমান 1-এ আসে, হয়েছে, শুধুমাত্র মনে করে এটা দেওয়া আছে আর কিছু দেওয়া নেই, এখান থেকে আমাদের কি করতে হবে, মানটা বের করতে হবে। ক্লিয়ার? এখান থেকে আমরা তরঙ্গ দৈর্ঘ্যের মান যেটা হবে সেটা আমরা বের করব। তো কিভাবে বের করব তার জন্য একটা ফর্মুলাতে আসছি। প্রথমেই দেখো আমরা এটা লিখতে পারি ডেল্টা ই সমান E2 মাইনাস E1, এটা আমরা প্রত্যেকেই জানি। এখন ডেল্টা ই এর জায়গাতে আমরা বসিয়ে দিতে পারি এইচ সি বাই ল্যামডা, আর এখানে যে মানটা হবে -13.6 ইন্টু জেড স্কোয়ার বাই n1 স্কোয়ার। ঠিক আছে, সরি E2 আছে সেই জন্য এটা n2 স্কোয়ার মাইনাস ফার্স্ট ব্র্যাকেট E1 এর জন্য -13.6 জেড স্কোয়ার বাই n1 স্কোয়ার। ক্লিয়ার? এতটুকু অবধি বোঝা গেছে? আচ্ছা, এবারে এইচ সি বাই ল্যামডা সমান আমরা দিতে পারি, দেখো এই যে পোরশন এটা প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে যেটা কমন যাবে দুটোতেই দেখো 13.6 কমন যাচ্ছে আর জেড স্কোয়ারটা কমন যাচ্ছে। কমন নেওয়ার পরে দেখো 1/n1 স্কোয়ারটাকে আমরা আগে নিয়ে চলে আসছি, কারণ এটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে বলে এটাকে আগে রাখলাম আর এই মাইনাসটাকে আমরা পরে নিয়ে যাচ্ছি। হয়েছে, এই মানটা বের করলাম। এখান থেকে 1/λ সমান, তাহলে কি হবে, এই এইচ সিটা এই নিচে চলে আসবে, এইচ সিটা নিচে চলে আসার পর এখানটা আমাদের চলে আসবে 13.6 বাই এইচ সি। হয়েছে, জেড স্কোয়ার যেমন আছে তেমন থাকলো, 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। ক্লিয়ার এতটা অবধি? এবারে এই যে পোরশনটা অর্থাৎ 13.6 বাই এইচ সি,
এর যে মানটা, এর মানটাকে আমরা রিডবার্গ কনস্ট্যান্ট বা ধ্রুবক আকারে নিয়ে নেব, কারণ প্রত্যেকটা মানই আমাদের এখানে জানা। অর্থাৎ আমরা পরের লাইনে লিখব 1/λ সমান r ইন্টু জেড স্কোয়ার ইন্টু 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। আশা করি ব্যাপারটা পুরোটাই তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। যেখানে আর সমান কি, আর সমান হচ্ছে রিডবার্গ ধ্রুবক, আর সমান হচ্ছে রিডবার্গ ধ্রুবক। ক্লিয়ার? এই আর এর মান কত? এই আর এর মান হচ্ছে 1,09,678 সেন্টিমিটার ইনভার্স। 1,09,678 সেন্টিমিটার ইনভার্স। কার মান? এটা রিডবার্গ ধ্রুবক বা আর এর মান হয়েছে। এই যে ফর্মুলাটা আমরা পেলাম, এটা হচ্ছে অ্যাটমিক স্পেকট্রামের সংক্রান্ত ফর্মুলা বা পারমাণবিক বর্ণালী সংক্রান্ত ফর্মুলা বা সূত্র। এই ফর্মুলার সাহায্যে আমরা কি করতে পারবো? যখনই কোনো ইলেকট্রন একটা লেভেল থেকে আরেকটা লেভেলে জাম্প করবে বা যাবে, তখন তার তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য কত হবে সেটা আমরা এখান থেকে ক্যালকুলেট করতে পারবো। ক্লিয়ার? বেশ, তাহলে প্রথমেই আমরা চলে আসব যে কিভাবে এই ঘটনাটা ঘটে। এটা মুছি, পুরোটা নোট করে নেবে, প্রত্যেকটা জিনিস খাতাতে লিখে রাখবে, তা না হলে কিছুদিন পর ভুলে যাবে। হয়েছে? লেখার পর বাড়িতে একটু করে প্র্যাকটিস করবে। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানিও, ঠিক আছে? কোন প্রবলেমটা, কত মিনিট কত সেকেন্ডে প্রবলেমটা হচ্ছে বা সমস্যা হচ্ছে বুঝতে পারছো না, সেটা একটু জানাবে। আর যদি বুঝতে পারো তাহলেও বলবে যে স্যার অ্যাটমিক স্পেকট্রামটা বুঝতে পারলাম, বা কমেন্টে লিখে দেখাবে। কমেন্টে লিখলে আমি বুঝতে পারবো যে তোমরা কতটা কি জিনিসগুলো বোঝা যাচ্ছে। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় সেটাও কমেন্টের মধ্যে লিখে জানাবে। তো প্রথমেই আমরা এবারে চলে আসবো প্রত্যেকটা স্তর থেকে আস্তে আস্তে যে উপরের দিকে স্তরগুলো বা কক্ষপথগুলো যখন চেঞ্জ হবে তখন তার স্ট্রাকচারটা কেমন একটা হতে পারে। দেখো এখানে ছবিটা, প্রথমে মনে করো এটা লিখলাম, ঠিক আছে? এখানে এটাকে আমরা ধরতে পারি n সমান 1, তারপরেরটাকে ধরো নিলাম n সমান 2, নেক্সট আমরা নিলাম n সমান 3, তারপরটাকে নিলাম n সমান 4, এরকম করে ডট 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 করতে 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 আমরা অবশেষে নিলাম n সমান ইনফিনিটি। ক্লিয়ার? বেশ, তাহলে এখানে এই যে প্রথমটা, এই প্রথমটাকে আমরা কে বলবো, তারপরটাকে l, তারপরটাকে m এবং তারপরেরটাকে n, এই চারটে ভাগে আমরা লিখলাম। এখন মনে করো যখন আমরা নিচু শক্তি স্তর থেকে উপরের দিকে যাব তখন কি হবে, এদের শক্তি ক্রমশ বাড়তে থাকবে। তাহলে এরকম একটা তীরচিহ্ন আমরা দিতে পারি এবং সেখানে আমরা লিখতে পারি যে শক্তির বৃদ্ধি ঘটবে। শক্তি বৃদ্ধি ঘটবে, নিচ থেকে ওপরের দিকে যত যাব তত শক্তি বাড়বে। আমরা ভ্যালুগুলো দেখেছি যে এর মানটা হয় -13.6 ইলেকট্রন ভোল্ট, তারপরের এনার্জির মানটা হয় -3.4 ইলেকট্রন ভোল্ট, তারপরেরটা হয় -1.51 ইলেকট্রন ভোল্ট, তারপর হয় -0.85 ইলেকট্রন ভোল্ট এবং অবশেষে ইটা হয়ে যায় 0। হয়েছে? বেশ, অর্থাৎ কি না, যখন আমরা একদম ইনফিনিটিতে চলে যাব তখন শক্তির মান 0 হবে এবং যত নিচের দিকে যাব আস্তে 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 পরমাণুর কেন্দ্রের দিকে আসবো তত শক্তির মান কমতে থাকবে, সব থেকে কম হবে একদম নিচে। তো এই হচ্ছে শক্তির স্তর। এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, যত উপরের দিকে গেছে তত শক্তি তো বেড়েছে, এখান থেকে এখানে বেড়েছে, এখান থেকে এখানে বেড়েছে, কিন্তু শক্তির যে পার্থক্য বা এনার্জির যে গ্যাপ বা এনার্জির যে ডিফারেন্স, সেই গ্যাপগুলো কিন্তু আস্তে আস্তে কমেছে। দেখো এখানে 10 ভোল্ট পার্থক্য, 10 ইলেকট্রন ভোল্ট প্রায়, কিন্তু এখানে দেখো প্রায় 2 ইলেকট্রন ভোল্টের মধ্যে পার্থক্য। এখানে এটা থেকে এটা বিয়োগ করো, দেখো প্রায় 1 ইলেকট্রন ভোল্টের মধ্যে পার্থক্য। অর্থাৎ কি না, যত উপরের দিকে যাওয়া যায় তত কিন্তু এনার্জি গ্যাপগুলো বা শক্তির গ্যাপগুলো কমতে থাকে। ক্লিয়ার? বেশ, তো এখন আমরা একটা জিনিস ক্যালকুলেট করব। ধরো কোনো একটা ইলেকট্রনকে n সমান 1 থেকে n সমান 2-তে আমরা পাঠিয়েছিলাম, পাঠানোর পরে সেটা কি হবে, আবার 2 থেকে 1-এ ফিরে আসবে। তো এই যে 2 থেকে 1-এ ফিরে আসবে,
ফিরে আসার সময় তখন তার যে ল্যামডা বা তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য, সেই তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্যটা আমরা এবার ক্যালকুলেশন করব। তো তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্যটা আমরা কোথা থেকে ক্যালকুলেশন করব? আমরা যে ফর্মুলাটা জেনেছি সেখান থেকে আমাদের ক্যালকুলেশনটা হয়ে যাবে। তাহলে ফর্মুলাটা কি? ফর্মুলাটা দেখো একটু আগেই আমরা করলাম, 1/λ সমান আর জেড স্কোয়ার 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। বোঝা গেছে? বেশ, এই ফর্মুলাটার মাধ্যমে কিন্তু আমরা করতে পারবো। এখন যেহেতু এটা হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে, যদি আমরা এটা হাইড্রোজেন পরমাণুর ক্ষেত্রে বের করি তাহলে কি হবে? তাহলে এই জেডের মানটা 1 হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে আমরা এখানে লিখতে পারবো আর 1 তার হোল স্কোয়ার বাই ইন্টু, হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেট 1/n1 স্কোয়ার। আচ্ছা বলো তো এখানে n1 এর মানটা কত হবে? n1 মানে হচ্ছে প্রাথমিক স্তরটা কত? 1। আর n2টা কত? 2। ঠিক আছে, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি 2 থেকে 1-এ আসছে, তাহলে প্রাথমিক যেটা ছিল প্রথমকার যে স্তরটা সেটা হচ্ছে 1 আর n2টা হচ্ছে 2। হয়েছে? বেশ, তাহলে 1/1 স্কোয়ার মাইনাস 1/2 স্কোয়ার। আশা করি বোঝা গেছে ব্যাপারটা। তাহলে 1/λ সমান আর 1 মাইনাস 1/4, তাহলে 1/λ সমান 3r/4। এটা আমাদের বেরোলো। তাহলে ল্যামডা বের করতে হবে আমাদের, তাহলে ল্যামডা সমান হবে 4/3 ইন্টু আর। ক্লিয়ার? তাহলে ল্যামডা সমান 4/3 ইন্টু, এখানে একটা ভ্যালু আমরা খেয়াল রাখবো। দেখো আর এর ভ্যালু আমরা দেখেছিলাম 1,09,678 সেন্টিমিটার ইনভার্স, কিন্তু এত বড় ভ্যালু আমাদের খেয়াল রাখার দরকার নেই, তাতে ক্যালকুলেশনটা অনেক জটিল হয়ে যাবে। আমরা 1/r এর ভ্যালু খেয়াল রাখবো। 1/r এর ভ্যালু হচ্ছে 911 অ্যাংস্ট্রম। এখন থেকে তোমরা এই ভ্যালুটা খেয়াল রাখবে, তাহলে প্রত্যেকটা ক্যালকুলেশন দেখবে অনেকটা সুবিধা হয়ে যাবে। তাহলে 4/3 ইন্টু এই যে পোর্শনটা 1/r, এই পোর্শনটা এর ভ্যালু হয়ে গেল 911। ক্লিয়ার? বেশ, এবং মানটা কিসে বেরোবে? অবশ্যই অ্যাংস্ট্রম। এটা ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে 1216 অ্যাংস্ট্রম। বোঝা গেছে? আচ্ছা, তাহলে যখন n সমান 2-তে n সমান 1-এ ইলেকট্রনগুলো আসবে তখন তার যে তরঙ্গ দৈর্ঘ্য, সেই তরঙ্গ দৈর্ঘ্যের মানটা হবে 1216 অ্যাংস্ট্রম, অর্থাৎ সেটা 1216 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে পড়বে। ঠিক আছে? বেশ, এবারে আমরা n সমান 2 না করে n সমান 3 করতে পারি। তাহলে n সমান 3 করলে যে ক্যালকুলেশনটা হবে সেই ক্যালকুলেশনটা তোমরা নিজেরাই করতে পারবে। মনে করো আমি এবারে নেক্সট n সমান 3 থেকে n সমান 1-এ এলাম, এরকম হয়েছে। কারণ হাইড্রোজেনকে মনে করো 1 নাম্বার থেকে 3-এ নেওয়া যা হয়েছিল, 3 থেকে আবার সেটা 1 নাম্বারে ফিরে এলো। তাহলে তখন কি হবে? আমাদের ডেটাগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে। হয়েছে? কোথায় কোথায় চেঞ্জ হবে? তাহলে আমি এটাতেই একবার করে দেখিয়ে দিচ্ছি, তোমরা খাতাতে নিজেরা আরেকবার করে নাও। শুধুমাত্র n2টা চেঞ্জ হয়ে যাবে, n1টা একই থাকবে। দেখো একে ফিরে এসেছে, কোথা থেকে ফিরে এসেছে? 3 নাম্বার থেকে, অর্থাৎ n2 এর জায়গাতে আমরা করে দেবো 3 তার স্কোয়ারে। তাহলে এখানটা হয়ে যাবে 1 মাইনাস 1/9। তাহলে এটা কত হয়ে গেল? 8-এর 9, 8-এর 9। এটা হয়ে গেল 9-এর 8, এটা হয়ে গেল 9-এর 8 ইন্টু যে ক্যালকুলেশনটা হবে সেই মানটা এবার আমরা বের করব। সেই মানটা কত হবে? সেই মানটা দেখো সহজে আমরা ক্যালকুলেট করে বের করতে পারবো। সেটা হচ্ছে 9-এর 8 ইন্টু 911। হয়েছে? এটা ক্যালকুলেশন করলে 1026 অ্যাংস্ট্রম এরকম আসে। অর্থাৎ এখানে যে ভ্যালুটা, সেই ভ্যালুটা আমরা সহজেই লিখতে পারবো, যে পরের ভ্যালুটা তাহলে আমরা পেলাম 1026 অ্যাংস্ট্রম। বোঝা গেছে? আচ্ছা, ঠিক তেমনিভাবে আমরা দেখতে পারি যে n সমান 3 হলো 4, n সমান 4 থেকে n সমান 1-এ এলো। এটা তোমাদের হোম টাস্ক দিলাম, প্রত্যেকে অ্যান্সারটা লিখে আমাকে কমেন্ট বক্সে জানাবে যে এখানে যখন 4 বসাবে তাহলে এটা 1-এ 16 হয়ে যাবে। ঠিক আছে? তাহলে 1 মাইনাস 1-এ 16 অর্থাৎ 15-16। ঠিক আছে? বেশ, তাহলে সেই হিসাবে মানটা কত দাঁড়াচ্ছে সেটা আমরা ক্যালকুলেট করে তখন দেখব। ঠিক আছে? এবং ল্যামডার মানটা কত হচ্ছে সেটা তোমরা আমাকে এখানে দেখাবে। আমি আরেকটা করে দিই পরের পার্টটা,
ঠিক আছে, সেটা হচ্ছে ধরো এবার একদম ডাইরেক্ট আমরা ইনফিনিটি থেকে বা অসীম দূরত্ব থেকে 1 নম্বরে নিয়ে এলাম, আনতেই পারি। ঠিক আছে, অসীম দূরত্ব থেকে নিয়ে এলাম। তাহলে এখানে যে n2 এর মানটা সেটা কত হবে বলো? সেটা হয়ে যাবে 1/∞। হবে কি না? এটা ইনফিনিটি হয়ে যাবে। যখন 3 নাম্বার থেকে আনছিলাম তখন 3 স্কোয়ার, 4 থেকে আনলে 4 স্কোয়ার, ইনফিনিটি থেকে আনলে ইনফিনিটি তার স্কোয়ার, ইনফিনিটি স্কোয়ার মানে ইনফিনিটিই হবে। তাহলে এটা দাঁড়িয়ে গেল আমাদের 1 মাইনাস ইনফিনিটি, 1 মাইনাস 1/∞। আচ্ছা 1/∞ মানেটা কত? দেখো 1/∞ মানে 1/1/0, তার মানে আমাদের এর মানটা বেরিয়ে যাবে কিন্তু 0। ক্লিয়ার? তাহলে এখানটাতে আমাদের 1 মাইনাস, এখানটাতে আমরা ডাইরেক্ট লিখতে পারি 0। ক্লিয়ার? বেশ, তার মানে r ইন্টু 1 হয়ে গেল। তার মানে এখানে আমাদের যেটা পড়ে রইল সেটা হচ্ছে শুধু r। বোঝা গেছে নিশ্চয়ই? 1/λ সমান হয়ে গেল r। তাহলে ল্যামডা সমান কত? 1/r। আর 1/r এর মানটা আমরা একটু আগে এখানে লেখা ছিল 911 অ্যাংস্ট্রম। ক্লিয়ার? তাহলে আমাদের এখানে যে তরঙ্গ দৈর্ঘ্যের মানটা হবে সেই তরঙ্গ দৈর্ঘ্যের মানটা হবে এবার 911 অ্যাংস্ট্রম। হয়েছে? বেশ, তাহলে এই যে সিরিজটা এবারে আমরা দেখব, এই যে সিরিজটা অর্থাৎ যখন যে কোনো শক্তিস্তর থেকে, যে কোনো উচ্চ শক্তিস্তর থেকে সবসময় ইলেকট্রনগুলো 1 নম্বরে ফিরে আসবে, 2 থেকে 1-এ আসতে পারে, 3 থেকে 1-এ আসতে পারে, 4 থেকে 1-এ আসতে পারে, 5 থেকে 1-এ আসতে পারে, ইনফিনিটি থেকে 1-এ আসতে পারে, তখন এই যে সিরিজটা, এই সিরিজটাকে আমরা বলবো লাইম্যান সিরিজ। এখন থেকে তোমরা এই জিনিসটা খেয়াল রেখে দাও, লাইম্যান সিরিজ বা লিমেন সিরিজ বই দেখবে দেওয়া আছে। এখন আরেকটা জিনিস এখানে নোট করার মতো আছে, সেটা হচ্ছে যে এই যে ফার্স্ট লাইনটা লাইম্যান সিরিজের সেটা ছিল 1216 অ্যাংস্ট্রম, আর লাস্ট লাইনটা আমাদের হয়ে গেল 911 অ্যাংস্ট্রম। এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো, প্রত্যেকটা ধাপে ধাপে যত শক্তির ডিফারেন্সটা বেড়েছে তত কিন্তু দেখো ল্যামডার মানটা কমেছে। এই জিনিসটা কেন হচ্ছে? অর্থাৎ ডেল্টা ই যত বেড়েছে, দেখো এই n2 থেকে n1, এখানে ডেল্টা ই যত, এখান থেকে এখানে ডেল্টা ই বেড়ে গেছে, এখান থেকে এখানে ডেল্টা ই আরও বেড়েছে, এখান থেকে প্রথম থেকে লাস্ট ডেল্টা ই আরও বেড়েছে। তো ডেল্টা ই যত বেড়ে বেড়ে গেছে তত কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখো যে তরঙ্গ দৈর্ঘ্যের মানটা কিন্তু কমেছে। দেখো এটা 1216, তারপর 1026, এখানে একটা নিশ্চয় আরও মাঝামাঝি কিছু হবে, সর্বশেষ হয়েছে 911। তো ডেল্টা ই যত বাড়ছে তত ল্যামডার মানটা কমছে। তার মানে আমরা বলতে পারি ডেল্টা ই প্রপোর্শনাল টু 1/λ। ঠিক আছে? তো এই যে জিনিসটা, এটা আমরা একটু আগে যে ডেরিভেশনটা করেছিলাম বা ইকুয়েশনটা লিখেছিলাম সেখান দিয়ে আমরা দেখেছি যে ডেল্টা ই সমান হচ্ছে hc/λ, অর্থাৎ ডেল্টা ই সমান 1/λ তো হবেই। অর্থাৎ এনার্জি ডিফারেন্স যত বাড়বে তত কি হবে? তরঙ্গ দৈর্ঘ্যের মানটা ধীরে ধীরে কমতে থাকবে। ক্লিয়ার? তাহলে সবথেকে স্মলেস্ট ওয়েভলেংথ যেটা হবে, সবথেকে স্মলেস্ট ওয়েভলেংথ সেটা হচ্ছে ম্যাক্সিমাম ডিফারেন্স অফ এনার্জি, আর সবথেকে হায়েস্ট ওয়েভলেংথ সেটা হচ্ছে সবথেকে কম ডিফারেন্স অফ এনার্জি। তো এই প্রত্যেকটা জিনিস আমরা পুরোটা ডিসকাস করলাম একটা সিরিজ নিয়ে, সেটা হচ্ছে লাইম্যান সিরিজ নিয়ে, যেটার তরঙ্গ দৈর্ঘ্যটা ভ্যারি করে কত থেকে কত পর্যন্ত, 911 থেকে 1216 পর্যন্ত, এবং জেনারেলি এই তরঙ্গ দৈর্ঘ্যটাকে আমরা ইউভি বা আল্ট্রাভায়োলেট তরঙ্গ দৈর্ঘ্য বলে জানি। ক্লিয়ার? এরপর আমরা লাইম্যান সিরিজের পর আমরা ফিরে আসব বামা সিরিজ বা বামা সিরিজ নিয়ে আমরা এবার ডিসকাস করব। তাহলে এটা মুছি। বামা সিরিজে ঘটনাটা কি ঘটে? লাইম্যান সিরিজের ঠিক মতনই, কিন্তু ডিফারেন্সটা কি? বামা সিরিজে প্রত্যেকটা ইলেকট্রন n সমান 3 থেকে n সমান 2-তে আসে। আবারও বলছি, লাইম্যানের সবাই n সমান 1-এ ফিরে আসছিল, কিন্তু বামারের সবাই n সমান 2-তে ফিরে আসবে। সেটা কোথা থেকে হতে পারে? 3 থেকে 2-এ হতে পারে, 4 থেকে 2-এ হতে পারে, 5 থেকে 2-এ হতে পারে, এবং সর্বশেষ ইনফিনিটি থেকে 2-এ হতে পারে। তাহলে আমরা যদি একটা ভ্যালু বের করতে চাই তাহলে কিভাবে ভ্যালুটা বের করব? ঠিক আছে, আমরা জাস্ট একটা ভ্যালু আমরা এখানে বের করে দেখাচ্ছি।
ঠিক আছে। তো মনে করো এখানে আমরা একটা ভ্যালু বের করব, এই সূত্রটার সাহায্যে বের করব। হাইড্রোজেন একই পরমাণু থাকছে, তাহলে জেডের মানটা 1ই থাকছে, কিন্তু এইগুলোকে আমরা এবার চেঞ্জ করে ফেললাম, এই পোর্শনটা আমাদের চেঞ্জ করলাম। দেখো এই যে N1, বলো তো এখানে N1 এর মানটা কত হবে? আগেরটাতে সবাই 1 নম্বরে ফিরে এসেছিল, ওই জন্য N1টা 1 হয়েছিল। এখানে সবাই 2 নম্বরে ফিরে আসছে, যেহেতু সবাই 2 নম্বরে ফিরে আসছে সেই জন্য আমরা N1টাকে এখানে 2 ধরে নেব, এবং বামা সিরিজের প্রত্যেকটা ক্ষেত্রে আমরা N1টাকে 2 স্কোয়ার ধরে রাখতে পারবো, 1/2 স্কোয়ার হয়েছে। এবারে N2টা কিন্তু এখানে ভ্যারি হবে, ঠিক আছে। যেমন সর্বপ্রথম হতে পারে কি, এটা 3 স্কোয়ার হতে পারে, হতে পারে তো এটা দেখো 3 স্কোয়ার হতে পারে। যদি 3 স্কোয়ার হয় তাহলে মানটা কত হবে? তখন মানটা হয়ে যাবে এটা 1/4 মাইনাস 1/9, তাহলে 1/λ সমান আর ইন্টু কত লসাগু হবে এটা 36, তাহলে 9 মাইনাস 4, তাহলে 1/λ সমান আর ইন্টু 5 36। ক্লিয়ার? তাহলে ল্যামডা সমান 36/5 ইন্টু 1/r, এই 1/r এর জায়গায় আমি মানটা একবারে লিখে দিলাম 911, অর্থাৎ ল্যামডার যে মানটা হবে সেটা ক্যালকুলেশন করলে আসবে 6552 অ্যাংস্ট্রম এর কাছাকাছি। মানটা কত বেরোলো? 6552। অর্থাৎ এখানে n সমান 3 থেকে n সমান 2, এখানে আমরা লিখতেই পারি 6552 অ্যাংস্ট্রম। বোঝা গেছে? বেশ, এটা হচ্ছে কি এই সিরিজের প্রথম মাত্রা। এখানে তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি হয়েছে, শক্তি পার্থক্য কম আছে। আস্তে আস্তে আমরা দেখতে পাচ্ছি শক্তি পার্থক্য বাড়ছে, আমরা জেনারেলি এটাও বুঝতে পারছি যে নিশ্চয়ই তরঙ্গ দৈর্ঘ্যের মানটা কমবে, এবং কমতে কমতে আমরা এবারে যেটা বের করব সেটা হচ্ছে একবারে তাহলে ইনফিনিটিটা বের করি, ঠিক আছে। মাঝেরগুলো তোমরা বাড়িতে করবে, এই মাঝে একটা করে রাখবে, তোমরা 4 থেকে 2 এলে কত হয় করে আমাকে অ্যান্সারটা বলবে, কমেন্ট বক্সেও জানাতে পারো। কমেন্ট বক্সে যখন জানাবে তোমরা একটা কাজ করবে, লিখে দেবে যে n সমান 4 থেকে n সমান 2তে এসেছে, তখন ল্যামডার মানটা এত, তাহলে আমি ব্যাপারটা বুঝতে পারবো। আচ্ছা, এবারে মনে করো ইনফিনিটি থেকে এলো, ইনফিনিটি থেকে এলে শুধুমাত্র এই জায়গাটা চেঞ্জ হয়ে যাবে, তাই তো, আর তো কোথাও চেঞ্জ হবে না। এটা তো 2ই থাকবে, 2 স্কোয়ার 4ই থাকবে, তাহলে এটা ইনফিনিটি, ইনফিনিটি 1/ইনফিনিটি মানে এটা হচ্ছে 0, তাহলে এই পোর্শনটা পড়ে রইলো কত বলো? 1/4ই রইলো এটা, তাহলে আর ইন্টু 1/4 লিখতে পারি, ল্যামডা সমান 4 ইন্টু 1/r, ল্যামডা সমান 4 ইন্টু 911, ল্যামডা সমান 4 4 4 9 36। তাহলে এর যে মানটা বেরোলো সেটা হচ্ছে 3644 অ্যাংস্ট্রম। ক্লিয়ার? অর্থাৎ এখানে যে তরঙ্গ দৈর্ঘ্যের মানটা আমরা পেয়ে গেলাম, সেই তরঙ্গ দৈর্ঘ্যের মানটা হবে 3644 অ্যাংস্ট্রম। দেখো এখানেও কিন্তু যত এনার্জি গ্যাপটা বেড়েছে তত তরঙ্গ দৈর্ঘ্যের মানটা কমেছে। তো এই যে সিরিজটা, অর্থাৎ 2 নম্বর সিরিজ যেটা আমরা পেলাম, সেই সিরিজটাকে বলা হয় বামাস সিরিজ, ঠিক আছে, বা বালমাস সিরিজ, যেরকম উচ্চারণ তোমরা করবে, BAL, ঠিক আছে, MAR বা MER বালমার সিরিজ, বা বাংলাতে দেখবে লেখা আছে বামার সিরিজ। এটা লিমেন, এটা বামার, হয়েছে বামার সিরিজ। তো এই যে বামার সিরিজ, এখানে যে তরঙ্গ দৈর্ঘ্যটা 6552 থেকে 3644 অ্যাংস্ট্রম, এটা কিন্তু ভিজিবল মানে হচ্ছে দর্শনীয়, অর্থাৎ এই তরঙ্গ দৈর্ঘ্যের যখন কোনো আলোকরশ্মি এসে পৌঁছায় তখন আমরা খালি চোখে সেটাকে দেখতে পাই। অর্থাৎ আমরা যে স্পেকট্রামগুলো খালি চোখে যখন দেখি তখন সে প্রত্যেকটা ওয়েভলেংথ বা তরঙ্গ দৈর্ঘ্য তাদের কিন্তু এর মধ্যে হতে হয়, এর রেঞ্জের মধ্যে হতে হয়, ঠিক আছে। যদি এই রেঞ্জের মধ্যে হয় তাহলে সেই স্পেকট্রামটা বা বর্ণালীটা আমাদের মধ্যে খালি চোখে পড়বে, ঠিক আছে। এবারে যেহেতু এখানে এনার্জি গ্যাপগুলো ফিক্সড, এবং যেহেতু এখানে সব রকম তরঙ্গ দৈর্ঘ্য তৈরি হচ্ছে না, দেখো একটা জিনিস লক্ষ্য করে, 6552 পরে 3644 হচ্ছে, এর মাঝখানে মনে করো 4000 বা 4500 কিছু একটা হয়েছিল, বা অন্য কিছু একটা হচ্ছে, কিন্তু এখানে শব্দ হচ্ছে না। আমরা এখানে 6551 পাবো না, 6550 পাবো না, এখানে মনে করো 911 তো 912 পাবো না। তাই আমরা চাইলেই কিন্তু সমস্ত রকমের তরঙ্গ দৈর্ঘ্য আমরা পাবো না। তাই যে সমস্ত তরঙ্গ দৈর্ঘ্যগুলো পাবো এবং সেই তরঙ্গ দৈর্ঘ্যের যে আলোকগুলো থাকে, সেই আলোক রশ্মিগুলোই একমাত্র আমাদের খালি চোখে দৃশ্যমান হবে বা আমরা
দেখতে পাবো। সেই জন্য এখানে যে স্পেকট্রামটা তৈরি হয় বা বর্ণালীটা তৈরি হয়, সেই বর্ণালীটা ফিক্সড কতগুলো লাইন বা রেখা বর্ণালী বা বিচ্ছিন্ন বর্ণালী তৈরি হয়। অর্থাৎ আমরা নির্দিষ্ট কতগুলো আলোকে দেখতে পাই। হয়তো ধরো বেগুনি দেখতে পেলাম, হলুদ দেখতে পেলাম, সবুজ দেখতে পেলাম, অর্থাৎ তাদের তরঙ্গ দৈর্ঘ্যগুলো এই তরঙ্গ দৈর্ঘ্যগুলোর সাথে ম্যাচ করলো। বোঝা গেছে? তাই যখন যেরকম আমরা গ্যাস নেবো, সবসময় হাইড্রোজেন গ্যাসটা নেবো না, ধরো অন্য গ্যাস নিলাম, তখন জেডটা চেঞ্জ হয়ে যাবে এখানে। ঠিক আছে? যদি আমরা মনে করো হিলিয়াম প্লাস নিই, তখন এখানে আমাদের জেডের জায়গায় 2 লিখতে হবে। তো এরকম করে আমরা প্রত্যেকটা ক্ষেত্রে ভ্যালুগুলো বের করতে পারবো এবং প্রত্যেকটা তরঙ্গ দৈর্ঘ্য আমরা এখানে বের করতে পারবো এই সূত্রের সাহায্যে। এখানে তোমরা আর এর ভ্যালুটা মনে রাখার দরকার নেই, বা এমনি মনেও রাখতে পারো, কিন্তু ক্যালকুলেট করার সময় 1/r এর ভ্যালুটা ধরে করবে। তাহলে কি হবে? তাহলে তোমাদের দেখবে হিসেবের অনেকটা সুবিধা হবে। লাস্ট একটা জিনিস আমি বলে দিই, যে এই যে বামা সিরিজটা আমরা দেখলাম, এরপরে আরও কতগুলো সিরিজ রয়েছে। সেগুলো হচ্ছে প্যাসেন, ব্র্যাকেট, ফান্ড বা ফুন্ড, যেরকম উচ্চারণ আছে বইয়ে, বা একটা হচ্ছে হামফ্রে। আরও কিন্তু এগুলো রয়েছে। প্যাসেনটা কীরকম? প্যাসেনটা হচ্ছে ঠিক পরেরটা, অর্থাৎ 4 থেকে 3 আসাটা, 4 থেকে 3, 5 থেকে 3, সেরকম ইনফিনিটি থেকে 3, এটা হচ্ছে প্যাসেন। তারপরেরটা কি? ব্র্যাকেট, মানে হচ্ছে 4-এ ফিরে আসা, 5 থেকে 4 আসতে পারে, 6 থেকে 4 আসতে পারে, ইনফিনিটি থেকে 4 আসতে পারে, এটা হচ্ছে ব্র্যাকেট। তারপরেরটা কি? 5-এ ফিরে আসা। ক্লিয়ার? বুঝতে পারছো তো? 5-এ ফিরে আসা আমি এখানে এর মধ্যেই করে দেখিয়ে দিচ্ছি। 5-এ ফিরে আসতে হলে 6 থেকে 5 আসতে পারে, 7 থেকে 5 আসতে পারে, ইনফিনিটি থেকে 5 আসতে পারে। হামফ্রে কততে? তারপরেরটা 6-এ ফিরে আসা, 7 থেকে 6 এবং ইনফিনিটি থেকে 6, 8 থেকে 6, যেখান থেকে খুশি, কিন্তু 6-এ ফিরে আসা। তাহলে লাইম্যান 1 নম্বরে ফিরে আসা, বামার 2-এ ফিরে আসা, প্যাসেন 3-এ ফিরে আসা, প্যাসেনের পর ব্র্যাকেট 4-এ ফিরে আসা, ফন্ট 5-এ ফিরে আসা, হামফ্রে 6-এ ফিরে আসা। কিন্তু তোমাদের সিলেবাসে এইগুলো অতটা গুরুত্বপূর্ণ নয়, শুধুমাত্র লিমেন আর বামারটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। একটা ইউপি, একটা ভিসিবল, এগুলো সব ইনফ্রারেড বা অবলোহিত তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে পড়ে। এর মধ্যে নিয়ার ইনফ্রারেড আছে, ফার ইনফ্রারেড আছে। তো এগুলো তোমরা বইয়ে দেওয়া আছে, দেখবে, ইন্টারেস্টের জন্য পড়তে পারো। কিন্তু মেন হচ্ছে এই দুটো, লাইম্যান এবং বামা সিরিজটা আমাদের ভালো করে জানতে হবে এবং প্রত্যেকটা এনার্জির ক্যালকুলেশন আমাদের করতে হবে এবং তরঙ্গ দৈর্ঘ্যগুলো আমাদের দেখতে হবে যে কীভাবে হচ্ছে। ক্লিয়ার? এবারে একটা জিনিস সম্পর্কে আমরা লাস্ট ডিসকাস করব। ডিসকাস করার পরে এই পার্টটা শেষ হবে, যে কতগুলো স্পেকট্রাল লাইন তৈরি হওয়া সম্ভব। ঠিক আছে? স্পেকট্রাল লাইন তৈরি হওয়া সম্ভব বলতে ব্যাপারটা বোঝা গেল না। যেমন মনে করো আমি বললাম যে n=4 থেকে n=1-এ ফিরবে। অবশ্যই সেটা লাইম্যান সিরিজের অন্তর্ভুক্ত, যেহেতু n=4 থেকে n=1-এ ফিরছে, তাই তো? তাহলে হেডিংটা করে নিই প্রথমে, স্পেকট্রাল লাইনের সংখ্যা নির্ণয়। অর্থাৎ স্পেকট্রাল লাইনের সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করব। হয়েছে? মনে করো এটা n=1, n=2, n=3, n=4। এবারে n=4 থেকে মনে করো n=1-এ কোনো একটা ইলেকট্রন ফিরে আসবে। ঠিক আছে, কোনো ব্যাপার নেই, 4 থেকে 1-এ ফিরে এলো। কিন্তু 4 থেকে 1-এ তো ডাইরেক্ট ফিরে আসতে নাও পারে। মনে করো এটা হিট দিয়ে তুমি 1 থেকে 4-এ নিয়ে গেছো, এবারে সেটা আস্তে আস্তে তরঙ্গ দৈর্ঘ্য বিকিরণ করছে, ওয়েভ বিকিরণ করছে এবং 1-এ ফিরে আসছে। কিন্তু ফিরে আসাটা কত রকমভাবে পসিবল হতে পারে দেখো। একবারে ডাইরেক্ট হতে পারে, এটা 4 নাম্বার টাইপ। 2 নাম্বার টাইপ এরকম হতে পারে, ধরো এখান থেকে 3-এ এলো, 3 থেকে 2-এ এলো, 2 থেকে 1-এ এলো, এটাও একটা পসিবল টাইপ। আবার এরকম হতে পারে যে 4 থেকে ডাইরেক্ট 2-এ চলে এলো, দিয়ে 2 থেকে 1-এ এলো। আরেকটা হতে পারে 4 থেকে 3-এ এলো, 3 থেকে ডাইরেক্ট 1-এ চলে এলো। হয়েছে? দেখো এর বেশি কিন্তু আর পসিবিলিটি নাই। এবারে মোট কতগুলো টাইপ হচ্ছে আমরা এবার দেখব। দেখো সব থেকে প্রথমেই যেটা হচ্ছে সেটা একটা টাইপ, অর্থাৎ এটা একটা টাইপ, এটা একটা টাইপ, এটা একটা টাইপ, এটা একটা টাইপ। হয়েছে? যেমন 4 থেকে 3, 3 থেকে 2, 2 থেকে 1, তাহলে মোট কটা পেলাম? 4টে। এটা একটা টাইপ, একদম 4 থেকে 2-এ এলো। এইটা দেখো আমাদের আর ক্যালকুলেট করার দরকার পড়ছে না, কারণ 2 থেকে 1-এ যে আসা তরঙ্গ দৈর্ঘ্য বা লাইন, সেই লাইনটা আমরা দেখো বাঁ দিকে প্রথমেই পেয়েছি। দেখো এটাও যা, এটাও তাই, তাহলে এই দুটোর মধ্যে আমরা একটা ধরলাম। ঠিক তেমনিভাবে আমাদের এইটা ক্যালকুলেট করার দরকার নেই, কারণ দেখো এটাও যা, এটাও তাই, তাহলে যেহেতু এটা এখানে একবার ধরে নিয়েছি, এটা ধরার দরকার নেই। কিন্তু এটা আলাদা, এখান থেকে ডাইরেক্ট এখানে এসেছে, এরকম স্পেকট্রাল লাইন আমরা আগে পাইনি। তাহলে এখানে টোটাল কটা পেলাম? 6 লাইন্স। হয়েছে?
অর্থাৎ এখানে 6টা লাইন পাওয়া গেল। কিন্তু এখানে সমস্যা হচ্ছে এটাই যে এখানে 6 রকম আলাদা তরঙ্গ দৈর্ঘ্য তো পাওয়া যাবে, তাহলে আমরা বলতে পারি 6 রকম তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যাবে। সেই তরঙ্গ দৈর্ঘ্যগুলো অবশ্যই হবে ভিন্ন প্রকৃতির, 6 রকম ভিন্ন প্রকৃতির তরঙ্গ দৈর্ঘ্য পাওয়া যাবে। অর্থাৎ কি হবে, অর্থাৎ এখানে যে টোটাল ট্রানজিশন হবে সে ট্রানজিশন হবে 6টা, স্পেকট্রাল লাইন কটা হবে 6টা। তাহলে এখানে আমরা লিখতে পারি 6 ট্রানজিশন, বা আমরা বলতে পারি 6 স্পেকট্রাল লাইন্স। কিন্তু একটা জিনিস ভাবো যে যদি এটা n সমান 4 না হয়ে n সমান 6 বা 7 হতো, তাহলে কি আমরা এরকমভাবে ক্যালকুলেট করতে পারতাম? আমাদের ব্যাপারটা অনেকটা কিন্তু কঠিন হয়ে যেত। তাই এখানে আমরা একটা জেনারেল ফর্মুলা মনে রাখবো, তার মাধ্যমে সহজেই মানটা বের করতে পারবো। সেই ফর্মুলাটা হচ্ছে এরকম, n2 মাইনাস n1 ইন্টু n2 মাইনাস n1 প্লাস 1 বাই 2। আমরা এখানে মানটা পুট করলেই প্রত্যেক ক্ষেত্রে অ্যান্সারগুলো পেয়ে যাব। তাহলে এখানে যে অ্যান্সারটা হবে সেটা কি হবে, দেখো কোথা থেকে কোথায় আসছে সেটা আমরা দেখে নেব। 4 থেকে 1-এ, যেভাবেই আসুক না কেন 4 থেকে 1-এ আসছে। তাহলে এটা লিখে ফেললাম 4 মাইনাস 1 প্লাস 1 বাই 2। n2টা হচ্ছে 4, n1টা হচ্ছে 1। এটা 3, এটা 4, এটা কেটে যাচ্ছে, 3 4 12 বাই 2 6 হয়ে গেল। দেখো যেটা আমরা একটু আগে বের করলাম সেটা আমরা ফর্মুলাতে পেয়ে গেলাম। এখন যদি আমাদের n সমান 5 থেকে n সমান 1-এ আসতো, ঠিক আছে, একদম কোথা থেকে কোথায় আসছে সেটা দেখতে হবে, কোনভাবে আসছে সেটা আমাদের আর দেখার দরকার নেই। আমরা এখানে 5 বসাবো, 5 মাইনাস 1 মানে হচ্ছে 4, আর এখানে হয়ে যাবে 5 মাইনাস 1 প্লাস 1 মানে এটাও 5, তাহলে 4 5 20 বাই 2 মানে তখন অ্যান্সার হবে 10। এরকম করে যে কোনো স্পেকট্রাল লাইন আমরা বের করতে পারবো। আজকে শিখলাম যে কীভাবে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে হয়, কীভাবে এনার্জি গ্যাপ নির্ণয় করতে হয়, এনার্জি গ্যাপের সাথে তরঙ্গ দৈর্ঘ্যটা কীভাবে ভ্যারিয়েশন হচ্ছে, এবং শিখলাম যে তরঙ্গ দৈর্ঘ্য অনুযায়ী যে স্পেকট্রাম তৈরি হয় সেই স্পেকট্রামগুলো কেন বিচ্ছিন্ন বর্ণালী তৈরি করছে। অবশেষে আমরা দেখলাম যে স্পেকট্রাল লাইন কত ধরনের হতে পারে, বা পসিবল ওয়েভলেংথ ভ্যারিয়াস টাইপস কত ধরনের হতে পারে। নেক্সট ভিডিওতে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ থিওরি আলোচনা করব ম্যাক্সওয়েলের, এবং আস্তে আস্তে ডি ব্রগলি হাইপোথিসিস এবং অন্যান্য পার্টগুলোতে চলে যাবো। আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে কোশ্চেন আসে, ম্যাথামেটিক্যাল প্রবলেম আসে পরীক্ষাতে, তাই তোমরা এটা একটু খুব ভালো করে প্র্যাকটিস করবে এবং খাতাতে একটু নোটটা লিখে নেবে এবং সাথে টেক্সট বুকটা ফলো করবে। ওকে, থ্যাংক ইউ।